জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নাই, তার প্রতি আমাদের শ্রদ্ধা। আমাদের এই অগ্রযাত্রায় তিনি একজন বৃদ্ধ তরুণ ছিলেন, সেটা আপনারা দেখেছেন। তো সেই সময়ে একটা বিবৃতি কোনো ঘটনায় দেওয়ার জন্য যে ছাত্রদের উপরে হামলা হয়েছে কিংবা ছাত্র শিক্ষক অভিভাবকদের একটা প্রতিবাদ সমাবেশ হবে, আজকের অনেকে অ্যাডভাইজার আছেন, তাদেরকে ইনভাইট করেছিলাম। ভাই বুঝেন তো, আমার একটা সংস্থা আছে, একটা প্রতিষ্ঠান আছে, বুঝেন তো, ঝামেলা ঝামেলা সমর্থন আছে, ভাই আপনাদের প্রতি দোয়া রইল। তো অনেকেই কিন্তু এইভাবে, তারা এখন অনেকে অ্যাডভাইজার আছে এখানকার। তো এই কারণে বললাম যে কথাটা, যে আমরা দীর্ঘদিন ধরে, বিশেষ করে বাংলাদেশের 90-এর দশকেও আমরা এখানে সিভিল সোসাইটির যে একটা ভূমিকা দেখেছিলাম। হাসিনার কাছে কিন্তু সবাই মাথা বিক্রি, ম্যাক্সিমাম মাথা বিক্রি করেছে, অনেকে বন্ধক রেখেছে মাথা, অনেকে সারেন্ডার করেছে। তো সেই জায়গা থেকে আপনারা শুরু করেছেন, আপনাদেরকে এই জন্য জানাতে এসেছি, বলতে এসেছি যে আপনাদের এই যাত্রাটা যেন পরবর্তীতে অব্যাহত থাকে। আপনারা আবার পরবর্তীতে কেউ ক্ষমতা আসলে আপনাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসাই টসাই দিলে আপনারা চুপ করে যায় না, তাহলে কিন্তু বাংলাদেশে একটা ফ্যাসিবাদ আসবে। এখন আসেন যেই বিষয় নিয়ে আপনারা আলোচনা করতেছিলেন, আমি এখানে লক্ষ্য করেছি মঞ্জু ভাই কথাটি বললেন, ঐক্যমত্য কমিশনে তাই দেখেছি অনেকগুলো দলকে ডেকেছেন, কিন্তু ওই জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের লাইনটার মতো, বিখ্যাত লাইনের মতো, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার। তো এখানে ডিসকাশনটা এরকম বেসিস হচ্ছে যে মঞ্জু ভাইটা একটু ওপেনই করে দিলেন যে তিনটা দলের সাইড লাইনে। মঞ্জু ভাইকে আমি বলবো কেন তিনটা দলকে সাইড লাইনে? এই তিনটা দলে ইয়েস, ববি ভাইয়ের সাথে একমত যে নাম্বারিং করলে বিএনপি কে উই ক্যান গিভ প্রেফারেন্স, রেস্ট অফ দেম ট্রু। তাদের কি কন্ট্রিবিউশন আছে? আমাদের চেয়ে কি কোনো অংশে তাদের চেয়ে আমাদের কম কন্ট্রিবিউশন আছে রাজপথে লড়াই সংগ্রামে? তাহলে কেন আপনি আগেই তিনটাকে সুপিরিয়র করে দিচ্ছেন কিংবা ক্লাসিফাই করে দিচ্ছেন? এইখানে আমাদের কিন্তু মানসিকতার পরিবর্তন দরকার। কেসারেন শেকড় থেকে শিখরে। দ্বিতীয় কথা হচ্ছে, এই অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই, রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে। ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি, এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে। কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই, নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে, আমরা কিন্তু দেই নাই এবং আমরা দেব না। যে জন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন, এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই, যেমন হ্যাঁ বিশেষ করে কোন দল কিংবা যদি একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন হয়, তাদের ভ্যালিড কোশ্চেন থাকলে সেটাকে অ্যাড্রেস করা যায়। সেই ক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হয় এবং আপার হাউসে যদি সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, সেই ক্ষেত্রে এনসিসি, আমি মনে করি এনসিসি না থাকলেও হয়। বা তার আগে আপনাদের দলগত অবস্থানটা কি? আপার হাউসে কি পিআরই আপনারা চান? 100%, মানে এটা নিয়ে একটু ডিবেট করলাম আমরা। তো যেখানে আমরা বলছি যদি এটা হয় তাহলে এনসিসি না থাকলেও হয়, কারণ এনসিসি কে কেন আমরা আনলাম, যে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী একটা দৈত্য দানবে পরিণত হয়, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তিনি যাই বলেন তাই আইন, তিনি যাই বলেন সেটাই মানে কুন ফায়া কুনের মতো হয়ে যায়। তো সেইখানে ওইটা ব্যালেন্স করার জন্য আমরা এনসিসির কথা বলছি। সেখানে কারা কারা থাকবে সেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে। সেখানে প্রোটোকলে প্রেসিডেন্টের সেখানে থাকাটা সবকিছু আপনাকে এভারেজ আলুর ভর্তা বানাইতে চাইলে ওইটা হয় না। চিফ জাস্টিস প্রোটোকল কিংবা ডেকোরামে কোনোভাবে ওইখানে যাওয়া উচিত না। তো সেই জায়গা থেকে যেটা বলছি, যেহেতু আমরা ভারসাম্য পাওয়ারের ব্যালেন্স করার জন্য এনসিসি কিংবা ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, যেহেতু আমরা আনুপাতিক হারে এটা করতে চাই, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রশ্নে অধিকাংশ দল একমত এবং পিআরের ক্ষেত্রেও 2-3টি দল ব্যতীত তারাও প্রকাশ্যে বলে না যে তারা দ্বিমত, কিন্তু আমার মনে হয় আলোচনার লাইনে আসবে। সেই ক্ষেত্রে এনসিসির প্রশ্নে তাহলে আমরা ছাড় দিতে পারি কিছুটা ক্ষেত্রে, কারণ এনসিসির অনেকগুলো কাজ চাইলে আপার হাউস দিয়ে করা সম্ভব হবে। এখন এইখানে আরেকটা বিষয়, আপনারা এখানে গণমাধ্যম আছেন, সুশীল সমাজ, রাজনৈতিক দলের নেতা আছেন, যেইভাবে টেলিভিশনে কিংবা বিভিন্ন জায়গায় এখনই পোট্রে করা হচ্ছে, মঞ্জু ভাই বলছেন যে মনে হচ্ছে যে কেউ কেউ গভর্নমেন্ট ফর্ম করেছেন, কাজে তার ক্যাবিনেটের ডিসিশন ওইটা ধরে আমরা ডিসকাশন করতেছি। 91-এর ইতিহাসটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার, এটা সর্বোচ্চ আলোচনায় ছিল। তো পরে কি হয়েছে? আওয়ামী লীগ কিন্তু গোল্লা মেরেছে। ঠিক আপনার ভোটের রেশিওটা ছিল 30-31%, 2001 সালে ছিল 40 এবং 41%।
আপনারা যারা ভাবছেন কোন দল গভর্নমেন্ট ফর্ম করছে, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন। ওর বর্তমান জেনারেশন কিংবা ভোটারদের সম্পর্কে আপনাদের সঠিক ধারণা নাই। ভোট হলে দেখবেন কোথায় কি রেভলিউশন হয়। নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে সংস্কারটা যেটা ডক্টর কামাল হোসেনকে আমরা সম্মানের সাথে আমরা স্মরণ করছি, কিন্তু ডক্টর কামাল হোসেন সম্ভবত একটা সাক্ষাৎকারে বলেছিলেন 72-এ আমরা সংবিধান রচনা, আমরা তো শেখ মুজিব আমাদের সামনে, আমাদের বঙ্গবন্ধু, আমাদের নেতা শেখ মুজিবকে দেখে তারা সংবিধান রচনা করেছিলেন। সো এইবারের সংস্কারের প্রশ্নে যেন আমরা কোনো ব্যক্তি, কোনো দলকে সামনে নিয়ে আমরা যেন সংস্কারের ফর্দ নিয়ে আলোচনায় না বসি। দেশ জাতির স্বার্থে যেন আমরা সংস্কারের কথা চিন্তা করি। আমার খুব কষ্ট লাগে যে আমরা সংস্কারটা যদি না করতে পারি, এটা হেলাফেলা না। মাত্র 53 বছরে মাত্র একটা বার গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান আমরা যুগে যুগে 5 বছর পর পর ঘটাতে পারবো না। সুতরাং সেই গণ অভ্যুত্থানের ফলাফল নিয়ে এখন মানুষ উষ্মা প্রকাশ করছে। দেখছেন, অনেক ওপেনই বলছে যে এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না, তাহলে গুলির সামনে দাঁড়াইতাম না। তো কাজেই যতটুকু হয়েছে হয়েছে, এনাফ ইজ এনাফ। এখন অন্তত আমরা কিভাবে সংস্কারটা করে নাগরিক তথা জনগণের চাহিদার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি, সেইভাবে সবাই চিন্তা করবেন। আমার জাস্ট এটুকুই কথা। এবং আমার দলের শক্ত পজিশন, আমাদের দল 2021 সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিক হারে নির্বাচন আমাদের দলের ঘোষণাপত্রে ছিল। আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিক হারে। পরে অন্য দলের কথা চিন্তা করে আমরা আমাদের পজিশন থেকে সরে এসেছি যে অন্তত একটা কক্ষ, সেটা আপার হাউস। সেকেন্ড হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়াদ নিয়ে আলোচনা হচ্ছে, যে এখানে ইস্যুটা জাস্ট একটু বলেছি 30 সেকেন্ডে, 1 মিনিটে। আমরা ছোট দল হতে পারি, আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছে। কোনো এজেন্সি কিংবা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা নিয়ে দল তৈরি করেনি। বাংলাদেশের ইতিহাসে এটা বিরল রাজনৈতিক ঘটনা, যেভাবে আমরা রাজনীতিতে এসেছি। সেখানে আমরা কিন্তু ওপেনলি আমাদের দলের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না। যেটা আমাদের দলে আমরা বলছি 2 বার বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না। এখন এনসিপি নতুন দল গঠন করছে, তারাও বলছে। সুতরাং তরুণরা কিন্তু এরকম অ্যাডভান্স চিন্তা করছে, যে চিন্তা মানুষকে আকর্ষণ করছে। সুতরাং আমাদের রাজনৈতিক দল যদি কেউ সেই পুরানো অ্যানালগ যুগের চিন্তা নিয়ে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটা বোধহয় ব্যর্থতায় পর্যবেসিত হবে। ধন্যবাদ। আমার খুব ছোট ছোট 3টে স্পেসিফিক। সিনেটের মধ্যে এখানে হিয়ারিং হবে, এখানে শুনানি হবে, এখানে তাদের বিষয়ে আপনার সিদ্ধান্ত হবে। আপার হাউস যে সাংবিধানিক কমিশন নিয়োগ হলো, ইয়েস, সেখানে শুনানির মাধ্যমে নিয়োগ হবে। সেখানে আপনার একটা কথা যেটা বলেছেন যে পার্সেন্টেজের রেশিওটা কি হবে। কোন দল যদি 1% ভোট ক্যারি করে, তার একজন প্রতিনিধি থাকবে, সেটাই তো। এবং এটা খালেদ ভাই সম্ভবত বলেছিলেন যে এটাকে অন্তত 1% করাটা, এটা দুইটা। আরেকটা কনস্টিটিউশন রাইট। আমি আপনার এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, পররাষ্ট্র, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সহ 4-5টা ইস্যু বলছি, যেটা 2 হাউসই বিল পাস হতে হবে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সহ আরো 4-5টা গুরুত্বপূর্ণ বিষয়। জি না, কোশ্চেনটা হচ্ছে অফকোর্স 2 হাউসেই লাগবে। 2/3 নাকি সে যেটা আবারও বলি, 2/3 বলেছি। বিএনপির পক্ষ থেকে একটা প্রপোজাল আসছে ইনডাইরেক্টলি, যে যাতে কনস্টিটিউশনের ক্ষেত্রে আপার হাউসে নিচে 2/3, লোয়ার হাউস 2/3, আপার হাউসে 51%। এইটাতে আপনারা কি এগ্রি করবেন? এইটা কি কেউ মানবে? যদি লোয়ার হাউসে 2/3 হয়, আপার হাউসে হাফ, এটা তো মানবে না কেউ। এটা যৌক্তিক না।